রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। সীমান্ত সুরক্ষা নিয়ে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও ডিজিপির সঙ্গে বৈঠক করলেন তিনি। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সীমান্ত বৈঠকের দিনই কোচবিহারের সিতাইয়ে বিএসএফ এর গুলিতে মৃত্যুর ঘটনা ঘটল, যা ঘিরে উত্তেজনা তীব্র। মৃতদের পরিচয় নিয়েও উঠে আসছে পরস্পর বিরোধী তথ্য। বিএসএফ এর দাবি গুলিতে দুজনের মৃত্যু হয়েছে। কোচবিহার জেলা পুলিশের দাবি মৃত্যু হয়েছে 3 জনের। বিএসএফ মৃতদের পরিচয় প্রকাশ করেনি, কিন্তু পুলিশের দাবি মৃতদের মধ্যে 2 জন বাংলাদেশি, 1 জন ভারতীয়। পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে একজনের নাম প্রকাশ বর্মন। লেবার দিয়ে খাই, তার জন্য আমার স্বামী কাজ করি খায়, আমার কিছুই নেই, জমি জমা একটাও নাই। এখন রাত্রিবেলা একজন আছে ডাকাতে, ডাকে রেছে কাজের জন্যে। এখন কি যে কাজের জন্য ডাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সকালবেলা আমরা আজকে শুনতেছি যে বলে বিএসএফে গুলি করে মারা গেছে। সকালবেলা আমরা শুনলাম খবর। এখন আমার 2টো বাচ্চা, আমার গরিব মেশি কিছুই নাই, আমি বাচ্চাদের কী করি এখন চালাবো। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিতাই থানার পুলিশ। তারাই মৃতদেহ উদ্ধার করে। পুলিশের দাবি ঘটনাস্থল থেকে 2টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে, কিন্তু সেই হ্যান্ড গ্রেনেড কাদের তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। Though 2 dead bodies were lying there, regarding the identity of BSF, the identity of the 2 dead bodies, এখন পর্যন্ত আমার সাইড থেকে कोई मतलब nobody has claimed the body और কোনো আইডেন্টিটি কার্ড কিছু পাওয়া যায়নি। তো we are suspecting कि they might be Bangladeshi nationals, and after this incident পরে একটা और বডি পাওয়া গেছে। 3টা বডিকে অলরেডি পোস্টমর্টম এক্সামিনেশন জন্য পাঠানো হয়ে গেছে। আর যে একজন যার বডি গ্রামের দিকে পাওয়া গেছে, ওনার নাম আছে প্রকাশ বর্মন, সন অফ অনিল বর্মন। ওনার বাড়ি ওখানেই, চামটা, পিএস সিতাই। বিএসএফ এর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত 3টে নাগাদ বাংলাদেশের দিক থেকে আসা দুষ্কৃতীরা ভারতীয় সীমান্ত পেরিয়ে বাঁশের সিঁড়ি ব্যবহার করে গরু পাচারের চেষ্টা করছিল। জওয়ানরা তাদের সতর্ক করলেও তাতে কান দেয়নি দুষ্কৃতীরা। প্রাণঘাতী নয় এরকম অস্ত্র ব্যবহার করে কর্তব্যরত জওয়ানরা তাদের বাধা দেয়। এরপরই জওয়ানদের ওপর দা ও লোহার রড নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। এরপরই আত্মরক্ষায় দুষ্কৃতীদের দিকে শূন্যে গুলি চালান বিএসএফ জওয়ানরা। পরে কাঁটাতার ও আন্তর্জাতিক সীমান্তের মধ্যবর্তী এলাকা থেকে 2 অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় 1 জওয়ান জখম হয়েছেন, কিন্তু মৃতদের পরিচয় সম্পর্কে বিএসএফ এখনো অবধি কিছুই জানায়নি। কোচবিহার জেলায় ভারত বাংলাদেশের মধ্যে প্রায় 550 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। তার কোথাও কাঁটাতার, কোথাও বা নদী, কোথাও বা রয়েছে অরক্ষিত সীমান্ত। এই অবস্থায় বিএসএফ এর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে তৃণমূল। গুলি চালানোর প্রয়োজন হয় তো সেটা কেন কোমরের উপরে, মাথায় গুলি লেগে প্রকাশ বর্মনের মৃত্যু কেন হল? আমরা প্রথম থেকে বলে এসেছি যে বিএসএফ এর মদত ছাড়া কোনো অবস্থাতেই গরু পাচার সহ অন্যান্য কোনো কিছু পাচার করা সম্ভব না, বিএসএফ যদি মদত না দেয়। আমরা সীমান্তবর্তী এলাকার মানুষ। আমার যে বিধানসভা, তার অধিকাংশ এলাকা হচ্ছে কাঁটাতার দিয়ে ঘেরা। কাঁটাতারের ধারের মানুষের যে সমস্যা সেগুলো আমরা জানি। কাঁটাতার এর বেড়ার 500 গজ পর পর একটা করে গেট থাকে। সেই গেট সকালে 1 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা খোলা হয়। সেটাও বিএসএফ এর জওয়ানদের মর্জি মতন হয়। কোনো সময় অন্তঃসত্ত্বা মহিলার চিৎকারে ওখানকার নিস্তব্ধতা খান হয়ে যায়, তবু বিএসএফ কর্ণপাত করে না, গেট খোলে না। তা গেট খোলে না বিএসএফ, কাঁটাতারের বেড়া, ব্লেড লাগানো, পুরো স্টিলের ব্লেড দিয়ে মোড়া যে কাঁটাতারের বেড়া, সেখানে কি করে বিএসএফ এর মদত ছাড়া গরু পাচার, সেটা এপার থেকে ওপারেই যাক বা ওপার থেকে এপারেই আসুক, এটা হয় কি করে? এই প্রশ্নটা সব মানুষের আছে। উদয়নগুলোর বিজনেস আছে, এপার থেকে ওপার গরু পাচার করা, পয়সা খান। ওখান থেকে সোনা আসে, ড্রাগস আসে, তার জন্য ওনাকে পয়সা পাওয়া যায়। পার্টিটাই চলছে তৃণমূল কংগ্রেস, ওই গরু পাচার, কয়লা পাচার, ড্রাগস, বালি। তো উদয়নগুলো বলতে পারেন, কেন ওনার লস হচ্ছে, এই জন্য ওই কথাটা উনি বলেছেন। এটা খুব দুঃখজনক ঘটনা, যেই মারা যাক এটা। এবং ব্যাপারটা হচ্ছে যে এটা আমরা প্রথম থেকে বলছি যে নিয়ন্ত্রণ করতে হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে ভাব যে আমরা সব অগ্রসর করে নেব, 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফের রাজত্ব করে দেব, এই যে একটা আগ্রাসায়ী ভাব, এটা দেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। গভর্নমেন্ট ইজ ফর পিপল। এটা রাজার নয় যে আমাদের সেই পুরনো দিনের রাজা নবাব এরা যে আমরা আগ্রাসন করে নেব, দখল করে নেব, কঙ্কার করব, এই যে ভাবটা কেন্দ্রীয় সরকার, এটা খুব বিপজ্জনক। এবং তার থেকেই এরা উৎসাহিত হচ্ছে, এই বিএসএফ বা এরা যেগুলি টিগার হ্যাপি পুলিশ, এই টিগার হ্যাপি পুলিশটা খুব বিপজ্জনক, যেটা আমরা ম্যাক্সিমামটা উত্তরপ্রদেশে দেখছি। টিগার হ্যাপি অর্থাৎ গুলি করতে ভালোবাসে তারা। আইন পাওয়ার দিয়েছে মানুষকে রক্ষা করার জন্য, তোমায় মানুষকে হত্যা করার জন্য না, মানুষকে রক্ষা করার জন্য। তাই এইটা বুঝতে হবে এবং আমরা নিশ্চিতভাবে একটা ইনকোয়ারি ডিমান্ড করব যে এই যে এখনো পর্যন্ত আমাদের ওইখানে কুচবিহারে বারবার করে হচ্ছে যে বিভিন্ন জায়গায় গুলি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেই ইনকোয়ারিগুলো কমপ্লিট হচ্ছে না। তাই আমি আশা করব যে নিশ্চিতভাবে আমরা দলগতভাবে কথা বলে এটা নিয়ে যতদূর যাওয়া যায় আমরা যাব। গরু পাচারকারী মারা গেছেন, তার জন্য উদয়ন গুহার খুব কষ্ট হয়েছে। বাংলাদেশিরা কেন মারা যাচ্ছে? এনারা কি ওনার ভোটার নাকি? এরাই এসে শীতলকুচিতে গন্ডগোল করেছিল ভোটের সময়, এরাই ওনাকে 1,63,000 জিতিয়েছে। তো সেই জন্য বাংলাদেশিরা এসে উৎপাত করবে, গরু পাচার করবে, স্মাগলিং করবে, অনুপ্রবেশ করবে। সেটা যদি বিএসএফ আটকায় তখন বিএসএফের বিরুদ্ধে লড়াই, বিএসএফের আলোচনা, সমালোচনা এবং প্রস্তাবও আনা হচ্ছে শুনলাম। বিএসএফের কাজই হচ্ছে যারা অন্য জায়গা থেকে কেউ দেশে ঢুকবে তাকে আটকানো, সেটাই করেছে। বাংলাদেশিরা ঢুকছেন কার স্বার্থে? তার স্বার্থে কেন উদয়ন গুহা বক্তব্য রাখছেন? কি স্বার্থ আছে? এরাই টিএমসির ভোটার, এরাই টিএমসিকে জেতাচ্ছে, এদেরকে ধরার জন্যই বিএসএফ আছে, তাতেই কষ্ট হচ্ছে টিএমসি। এই বিএসএফ এর যেটা আমরা বারবার বলি যে মাঝে মধ্যে ওরা গুলি চালায়, মাঝে মধ্যে 2-1 জনকে গ্রেপ্তার করে, কিন্তু প্রতিনিয়ত গরু চালান হয়, এটা আমরা জানি। এটা বিএসএফ এর মদত ছাড়া কখনো সম্ভব না। যখনই পয়সা কড়ির গোলমাল হয়, যখনই টাকা পয়সার ভাগাভাগি নিয়ে পাচারকারীদের সাথে গোলমাল হয়, তখন বিএসএফ গুলি চালায় এবং নানা রকম গল্প কাহিনী, নানা রকম ঘটনাকে সাজিয়ে গল্প তৈরি করে এটা কিছু মানুষের উপর দোষারোপ করা এবং ওই সীমান্তবর্তী সাধারণ মানুষের উপর জুলুম করা, অত্যাচার করা, এটা আমরা ছোটবেলার থেকে দেখে আসি। কেন্দ্রীয় সরকার একটি আদেশ জারি করেছে, আপনারা জানেন, যে বিএসএফ এখন থেকে সীমান্ত থেকে 50 কিলোমিটার দূরত্ব পর্যন্ত তার সমস্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিএসএফ এর থাকবে। কেন? গরু পাচার চলছে, লাগাতার জিনিসপত্রের পাচার চলছে, নিষিদ্ধ মাদকের পাচার চলছে, অনুপ্রবেশ চলছে, পুরোপুরি সমস্ত রাজ্যের থানাগুলিকে হাত করে আর একদল ব্যবসায়ী, একদল স্মাগলার সেই সমস্ত তৃণমূল নেতাদের হাত ধরে সমস্ত স্মাগলিং চালাচ্ছে, র্যাকেট চালাচ্ছে। কোচবিহারের সিতাইয়ে বিএসএফ এর গুলিতে 3 জনের মৃত্যুর ঘটনার খবর সামনে আসার পর থেকেই বাংলাদেশ সীমান্ত লাগোয়া বিভিন্ন জেলার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। দার্জিলিং, মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের অনেকেই আতঙ্কে। এ হলো মালদার ইংরেজ বাজারে বাংলাদেশের সীমান্ত লাগোয়া এলাকা। এপারে মহসিনপুর আর ওপারে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ। জেলার 172 কিলোমিটার এলাকা বাংলাদেশ সীমান্ত লাগোয়া, আর দুদেশের সীমান্ত ধরে রয়েছে অসংখ্য গ্রাম। মালদা জেলার 172 কিলোমিটার এলাকা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা। মালদা জেলার বৈষম্যনগর থেকে বামনগোলা 6টি থানার উপর দিয়ে গেছে এই সীমানা এবং কাঁটাতার দিয়ে ঘেরা রয়েছে এই সীমানা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইংরেজ বাজারের সেই কাঁটাতার এলাকায় এবং এই কাঁটাতারের পাশেই কিন্তু রয়েছে বসতি। রাত্রে হড় করে চলে আসে বিএসএফ, ধরেন এসে এই যে আপনার অস্ত্র টস্ত্র নিয়ে থাকে, এসে এই কই ওই কই জাল নোট আছে কিনা বা ব্রাউন সুগার আছে কিনা, আর যে কোনো গরু টরু পার হচ্ছে কি আবি যাবি, এগুলো ব্যাপার।
এর আগেই বহু আতঙ্কে বসবাস করতাম গ্রামের মানুষ, যে এই বর্ডার এলাকার মানুষেরা। এখন কিন্তু তা অনেক বেশি বেড়ে গেছে। এখন আমরা আতঙ্কে রয়েছি এবং খুব আতঙ্কে রয়েছি। এর আগেও অনেকবার মিথ্যা কেসে আমাদের গ্রামের মানুষদের ফাঁসানো হয়েছে এবং বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হয়েছে, এবং এখনও সেটা বেড়ে গিয়েছে, কমেনি। মালদার পড়শি জেলা উত্তর দিনাজপুর। বাংলাদেশের সঙ্গে এই জেলার সীমান্ত প্রায় 227 কিলোমিটার। এপারে হেমতাবাদ থানার মালন, ওপারে বাংলাদেশের দিনাজপুর। আজকে দেখলাম ওটা আমি নিউজে, যে 3 জনকে বিএসএফ গুলি করে মেরে দিয়েছে। এটা তো আতঙ্কের ব্যাপার একটা। এই যে বিএসএফ গুলি করে মারা দিল গ্রামের মধ্যে, আমাদেরও মাঝে মাঝে আসে বিএসএফ টহল দিতে, যেহেতু এটা বিএসএফের এলাকা পড়ে আমাদের। তো রাত্রেবেলায় মাঝে মাঝে বিএসএফ আসে, দিনের বেলাও আসে, কিন্তু কখন কি হবে এটা তো বলা যাচ্ছে না। আমাদেরকেও যে এরকম অ্যাটাক করে। এখানে এমন অনেক বাসিন্দা আছেন জীবিকা অর্জনের জন্য যাদের প্রতিদিনই কাঁটাতারের ওপারে যেতে হয়। তাদের আতঙ্ক তো আরো বেশি। ভয় লাগবে না, কারণ আমাদের ওই পারে জমি আছে, চাষবাস করি, এই জন্যই ভয় লাগে যে রাত্রেবেলা মানে বিএসএফ ঘোরাঘুরি করে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া আরও একটি বড় জেলা মুর্শিদাবাদ। সমস্যা বলতে আমাদের জমি আছে, আমরা জমি চাষ করতে যেতে পারি না। মানে আমাদেরকে বলে যে সকাল 6টার সময় যেতে হবে আর সেই 4টার সময় আসতে হবে। তাহলে আমাদের জমিতে তো 2 ঘন্টা 4 ঘন্টা কাজ থাকতে পারে, তাহলে তো আমাদের খাবারেরও প্রয়োজন আছে। এবার বিএসএফের আসতে দেয় না। নিজস্ব নাঙল বইতে যায়, গরুর মোষের নাঙল, সে মোষের নাঙল গরু যদি আমরা নিয়ে আসি, বলে এগুলো ব্ল্যাকই পার হচ্ছে। অথচ যেগুলো ব্ল্যাকই পার হয় সেগুলো ধরে টাকার বিনিময়ে পার হয়ে যায় এবং সাধারণ চাষিকে হয়রান করে। দেরি করে, এন্ট্রি করতে দেরি করে, আবার ভিড় পেয়ে গেলে তখন ওই মারা ধরার মতন ভাব করে। আসার সময় ঘাস কেটে নেবে, লেগে আসতে দেবে, নাহলে আসতে দেয় না। ঘাস কেন কাটায়? ঘাস ওই ক্যাম্পে বলে মোষ থাকে। এবার আমরা হয়তো রাত্রে ধানের জমিতে এখন জল দিতে যাব, তো সেক্ষেত্রে কি হয়, আমরা বিনা কারণে সেখানে অ্যাটাক করে ধরে। তারপরে ওদের যে মানে মোষ গরু ধরা থাকে, সেই সব মোষ গরুর মানে চারা ঘাস কাটিয়ে আগে আমরাকে মানে ছাড়ে, কোনো পারিশ্রমিক দেয় না, এটা শাস্তি দেয়। উত্তর 24 পরগনার গাইঘাটার ঝাউডাঙ্গাও বাংলাদেশ লাগোয়া। কোচবিহারে সিতাইয়ের ঘটনা দেখার পর থেকে আতঙ্কে রয়েছেন এখানকার বাসিন্দারাও। ওরা ইচ্ছে মতন আর কি, ইচ্ছে মতন সব কিছু। ধরো মাছ ধরছে, ডাকলো, না গেলে ওই ডেকে সমস্যাটা তৈরি করে। মারধর হয়তো দিল, দিয়ে ভুং ভাঙার কি হচ্ছে, যে কোনো কেসে মেসে ফেলে দিল। এদিনই সীমান্ত সুরক্ষা নিয়ে রাজ্যের পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফ ও কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ আইবির কর্তারাও। সূত্রের খবর, বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব বলেন, সীমান্তে কাঁটাতার দিতে বহু এলাকাতেই জমি অধিগ্রহণ করতে হবে। যেখানে সমস্যা রয়েছে সেখানে জমির মালিকদের সঙ্গে কথা বলতে হবে। এ বিষয়ে দায়িত্ব নিতে হবে জেলা শাসকদের। যেখানে সিঙ্গেল ফেন্সিং রয়েছে সেখানে দ্বিস্তরীয় বা ডাবল ফেন্সিং করতে হবে। যে কাঁটাতারের বেড়া আরও শক্তপোক্ত হবে। সীমান্ত এলাকায় সিসি ক্যামেরার নজরদারি ও পরিকাঠামো উন্নত করতে হবে। এছাড়া সীমান্ত এলাকায় রাস্তা তৈরির বিষয়েও এদিনের বৈঠকে কথা হয়। সূত্রের খবর, বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা বলেন, সীমান্তে শক্তপোক্ত কাঁটাতারের বেড়া না থাকলে দেশের সুরক্ষা সুনিশ্চিত হবে না। ভারত বাংলাদেশ সীমান্তের পুরো অংশে কাঁটাতার দেওয়াই এখন কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার। দেখুন, এটা আমি তো জানি না, এটা তো আমাদের আধিকারিকরা, চিফ সেক্রেটারির নেতৃত্বে সব আধিকারিকরা ছিল, কি কথা হয়েছে এখনো আমি জানি না। এটা নিশ্চয়ই সিএম এর কাছে চিফ সেক্রেটারি ব্রিফ করবেন, তারপরে আমাদের রাজ্যগতভাবে যে এটা ঠিক হবে সেটা ন্যাচারালি আমরা তারপরেই বলতে পারবো। এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্টের মিটিং আছে, আর যিনি ভাল্লা সাহেব এসছেন, গভর্নমেন্ট এখানে ডিজির সঙ্গে কথা বলেছেন। আরও যারা বর্ডারে, যারা বর্ডারটাকে সুরক্ষিত করতে হবে। দেখুন, মমতা ব্যানার্জি একবারও বলছে নাকি পেট্রোপোল বর্ডারে পৃথিবীর সব থেকে বড় ল্যান্ড পোর্ট তৈরি হচ্ছে। এটা বলবেন না কেন? এখানে হাজার হাজার যুবকের ওখানে চাকরি হবে। চাকরি দেবে কে? কেন্দ্র সরকারের। তো সেখানে একবারও বলবেন না
কিন্তু গরু পাচারে 3 জন চোর মারা গেছে, তার জন্য তৃণমূলে কান্নাকাটি হবেই। শত্রুপক্ষ কি দেশের ভেতর? তো বাইরের দেশ থেকে যদি ঢুকেই পড়ে তাহলে তো বিএসএফ এর ব্যর্থতা। তাহলে বিএসএফকে স্ট্রেনদেন করা দরকার নাকি ব্যর্থ বাহিনীর হাতে আরও জায়গা তুলে দেওয়া দরকার? এটা কোনো যুক্তি হলো? কালকে তো বলবে যে শত্রু খুব শক্তিশালী, তাই মিলিটারির হাতে দেশ তুলে দাও। তাহলে গণতন্ত্র কোথায় যাবে? যুক্তরাষ্ট্রীয় কাঠামো কোথায় যাবে? এসব ছেদ যুক্তি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে শেষ করবার জন্য। কোচবিহারে বিএসএফ এর গুলিতে মৃত্যুর অভিযোগ ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা, আর সেই আঁচই নতুন করে ইন্ধন জোগালো বিএসএফ এর কর্মক্ষেত্রের পরিধি বৃদ্ধি নিয়ে বিতর্কে। আমরা মনে করি যে বিএসএফ এর এই এখতিয়ার বাড়ানোর কোনো প্রয়োজন নেই, বরঞ্চ যে আগে যে প্রথমের দিকে 8 কিলোমিটার পর্যন্ত এটা ছিল, ওই 8 কিলোমিটার পর্যন্তই থাকুক তাদের এখতিয়ার, তার বাইরে এটা বাড়াবার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। গরু চুরি করতে গেছিল, দেখবেন দিনহাটাতে মেরেছে বিএসএফ, মেরেছে একদম তুম। দেখুন কান্নাকাটি চিৎকার করছে। যত বর্ডারে গরু পাচার, যত বর্ডারে বেআইনি কাজ, সব টাকা ভাইপোর কাছে পাঠায়। বিএসএফ এবারে 50 কিলোমিটার এলাকা নিয়ে নিয়েছে। সম্প্রতি কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর কর্মক্ষেত্রের পরিধি 50 কিলোমিটার করা হচ্ছে। অর্থাৎ ভারতীয় ভূখণ্ডের ভেতরে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর তল্লাশি এবং গ্রেফতারের অধিকার থাকবে। পর্যবেক্ষকদের মতে এর জেরে অন্যতম প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের ওপর, কারণ রাজ্যগুলির মধ্যে সবথেকে বেশি দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গে, প্রায় 2216 কিলোমিটার। পশ্চিমবঙ্গে 10 জেলা এমন রয়েছে যা বাংলাদেশ সীমান্ত লাগোয়া। এই তালিকায় রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। মোদী সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছে পশ্চিমবঙ্গ সহ বিরোধী শাসিত রাজ্যগুলো। তাদের দাবি এটা আদতে রাজ্যের অধিকারে কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়ার কিছুই নয়। আরও বিতর্ক বেড়েছে এই কারণে যে এই সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, অসমে বিএসএফ এর কর্মক্ষেত্রের পরিধি বাড়িয়েছে কেন্দ্র। রাজস্থানে কর্মক্ষেত্রের পরিধি একই রয়েছে, কিন্তু বিজেপি শাসিত গুজরাটে এই পরিধি কমে গেছে। 1968 সালের বর্ডার সিকিউরিটি ফোর্স আইনের 139 নম্বর ধারায় কেন্দ্রকে বাহিনীর এলাকা নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এবং অসমে বিএসএফ এর কর্মক্ষেত্রের পরিধি ছিল ভারতীয় ভূখণ্ডের ভেতরে 15 কিলোমিটার পর্যন্ত, রাজস্থানে 50 কিলোমিটার পর্যন্ত এবং গুজরাটে 80 কিলোমিটার পর্যন্ত। এবার বিজ্ঞপ্তি জারি করে সবকটি রাজ্যে এই পরিধি 50 কিলোমিটার করল মোদী সরকার। অর্থাৎ ভারতীয় ভূখণ্ডের ভেতরে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর তল্লাশি এবং গ্রেফতার করতে পারবে। এর ফলে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ, কংগ্রেস শাসিত পাঞ্জাব এবং বিজেপি শাসিত অসমে বিএসএফ এর কাজের পরিধি বাড়ল। কংগ্রেস শাসিত রাজস্থানে তা একই থাকলো, আর বিজেপি শাসিত গুজরাটে বিএসএফ এর কর্মক্ষেত্রের পরিধি 30 কিলোমিটার কমে গেল। বিএসএফ এর আইজি অপারেশনস সলোমন যশকুমার মিনেজার যুক্তি, আগে এক একটি রাজ্যে কর্মক্ষেত্রের পরিধি এক এক রকম ছিল, এবার তাতে সামঞ্জস্য আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিরোধীরা এই দাবি মানতে নারাজ। শুক্রবার কোচবিহারে বিএসএফ এর গুলিতে 3 জনের মৃত্যুর পর এই নিয়ে ফের একবার প্রশ্ন তুলেছে তৃণমূল। বিএসএফ যা বলছে সেটাকেই একেবারে স্যাক্রোস্যাঙ্ক্ট মেনে নেওয়ার কোনো কারণ নেই। এগুলোর যথাযথ তদন্ত হওয়া উচিত এবং যদি দেখা যায়, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন চোরাচার কারবারের ব্যাপারে বিএসএফের বড় বড় কর্তারা, শীর্ষ কর্তারা গ্রেপ্তার হয়েছে অন্যান্য এজেন্সির দ্বারা। সুতরাং বিএসএফ ধোয়া তুলসী পাতা নয়। এবং সাম্প্রতিককালে বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী যেখানে নিরাপত্তা দেওয়ার কথা ভোটারদেরকে, সেখানে ভোটারদেরকে গুলি করে মেরেছে। যেভাবে কেন্দ্রীয় সরকার এই বিএসএফের হাতে, দুর্নীতিগ্রস্ত বিএসএফের হাতে একের পর এক ক্ষমতা বাড়িয়ে চলেছে, এটা একটা মগের মুলুক বলে মনে হচ্ছে। কারণ সংবিধানে যা ব্যবস্থা রয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। সব বিএসএফ খারাপ আমি বলছি না, কিন্তু অনেক জায়গায় আমিও গেছিলাম কিছুদিন আগে কুচবিহারে ক্যাম্পেন করতে। অনেকগুলো জায়গার থেকে বিএসএফ এর অত্যাচারের খবর পেলাম। গ্রামের মধ্যে ঢুকে জোর করে মুরগি কেড়ে নিয়ে যাচ্ছে, ছাগল কেড়ে নিয়ে যাচ্ছে, অত্যাচার করছে। এই যে একটা অ্যাটিটিউড, ফোর্স ইজ টু প্রোটেক্ট পিপল। এরা যেহেতু তাদের
গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই ওই অ্যাটিচিউডটা হয়ে গেছে, তাই এরাও এই অত্যাচারী ভূমিকাটা পালন করছে এখন। এটা নিয়ে আমরা নিশ্চিতভাবে কিছুদিনের মধ্যে অ্যাসেম্বলিতে আলোচনা করব। পাল্টা বিজেপি অমিত শাহের অন্তর্গত স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। সীমা বাড়ানো তো ওদের এই রাজ্যের বিধানসভার কোনো এখতিয়ারের মধ্যে পড়ে না, রাজ্যের বিধানসভার এখতিয়ারের মধ্যে পড়ে না। এবার যারা যে রাজ্যগুলো সমর্থন করছে বা না করছে সেটা তার ব্যাপার, নিজের রাজনীতি ব্যাপার থাকে, কিন্তু যারা সমর্থন করে তারা জানে, তারা হয়তো একটু লেখাপড়া করে জানে কি এটা কেন্দ্র সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে, আমার বললেও বলার কোনো ব্যাপার নেই। আর যাই হোক, ভারতবর্ষের মধ্যে যতগুলো বর্ডার এলাকা আছে সবটাকে ইউনিয়ন টেরিটরির মধ্যে রাখা উচিত। কিন্তু আজ বিজেপি মোদী সরকারের বিএসএফ এর কর্মপরিধি বাড়ানোর সিদ্ধান্তকে জোরালোভাবে সমর্থন করলেও নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন কিন্তু অবস্থান অন্যরকম ছিল। 2012 সালে তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার বিএসএফ এর কর্মক্ষেত্রের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় তার জোরালো বিরোধিতা করেছিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি লিখে তিনি অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করে রাজ্যের মধ্যে রাজ্য তৈরির চেষ্টা করছে। আর আজ মোদী সরকার যখন বিএসএফ এর কর্মপরিধি বাড়াচ্ছে তখন মোদী সরকারের বিরুদ্ধে রাজ্যের অধিকারে হস্তক্ষেপের অভিযোগে সরব হচ্ছে বিরোধীরা। এ তো খুবই ভয়ঙ্কর এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে একটা ভয়ঙ্কর পদক্ষেপ। আপনি ভাবুন না, গোটা দিনাজপুর জেলার কি হবে? বিএসএফ চালাবে, রাজ্য পুলিশের কোনো ভূমিকা নেই। কৃষ্ণনগর পর্যন্ত বিএসএফ চালাবে, রাজ্য পুলিশের কোনো ভূমিকা নেই। আর যেখানে সেখানে গুলি চালাবে, মানুষকে মেরে দেবে। এ কখনো হতে পারে না। এর তীব্র বিরোধিতা করতে হবে। আমরা তো বিরোধী আছি, এ সমস্ত বিরোধীকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে যাতে এই আইন কোনোভাবে লাগু না করতে পারে। বিজেপির তত্ত্বটাই হচ্ছে কেন্দ্রকে শক্তিশালী করো, রাজ্যগুলোকে দুর্বল করো, অর্থনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, সব দিক থেকে। তারই পদক্ষেপ, এটাই তো ফ্যাসিস্টদের লক্ষণ। আর আমাদের সংবিধানের মূল স্পিরিটটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, তার উপর প্রবল আঘাত আনতে চাইছে তারা। 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার বিএসএফের এলাকা যদি বাড়ানো হয় তাহলে বিএসএফের আওতায়, এলাকার আওতায় অনেক বড় এলাকা চলে আসবে, তাদের আরও সমস্যা বাড়বে বলে এলাকার মানুষের আশঙ্কা। বিএসএফের এই ক্ষমতা বৃদ্ধি যাতে না করতে পারে, বিএসএফের যেমন আছে সেই জায়গায় যেন বিএসএফকে থাকতে বাধ্য করা হয়, এটা তো সর্বসম্মতিক্রমে বিধানসভায় পাশ করে পাঠানো উচিত কেন্দ্রের কাছে। বাংলা, অসম ও পাঞ্জাবে বিএসএফ এর কর্মক্ষেত্রের পরিসর বাড়িয়েছে কেন্দ্র। কেন্দ্রের বিজেপি সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রস্তাব পাশ হয়েছে কংগ্রেস শাসিত পাঞ্জাব বিধানসভায়। এবার সেই পথেই হাঁটতে চলেছে বাংলাও। সূত্রের খবর, বিএসএফ এর এখতিয়ার বাড়ানোর বিরোধিতা করে প্রস্তাব আসছে রাজ্য বিধানসভায়। 16ই নভেম্বর এই নিয়ে প্রস্তাব আনা হবে। এই নিয়ে 1.5 ঘন্টা আলোচনা হবে বিধানসভায়। বিধানসভায় আমরা বিএসএফ এর যে নজরদারির যে সীমানা, যা 15 কিলোমিটার ছিল তাকে বাড়িয়ে 50 কিলোমিটার করা হয়েছে, এই সিদ্ধান্তের প্রতিবাদে আমরা 185 বিধানসভার যে রুল তাতে একটা আলোচনার জন্য এনেছি। সেটা গৃহীত হয়েছে, 16 তারিখ সেটা নিয়ে আলোচনা। অমিত শাহের নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী পাকিস্তান ও বাংলাদেশ লাগোয়া 3 রাজ্য বাংলা, অসম ও পাঞ্জাবে আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের 50 কিলোমিটার ভেতর অবধি এলাকায় তল্লাশি, অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত ও গ্রেফতার করতে পারবে বিএসএফ। 15 থেকে 50 কিলোমিটার বিএসএফ যে তার নিজের এলাকা বাড়াতে চাইছে সার্চ সিজারের জন্য, অর্থাৎ সার্চ করবার, গ্রেপ্তার করবার জন্য, পশ্চিমবঙ্গ সরকারের উচিত বিধানসভা ডেকে প্রস্তাব পাশ করে তার বিরোধিতা করে কেন্দ্রের কাছে পাঠানো যে আমরা এই প্রস্তাব মানছি না। 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার বিএসএফের এলাকা যদি বাড়ানো হয় তাহলে বিএসএফের আওতায়, এলাকার আওতায় অনেক বড় এলাকা চলে আসবে। আর বিএসএফকে এই এলাকার মানুষ
বিশেষ করে আমার জেলার মানুষ বিএসএফকে ভরসা করে না। বিএসএফ এর রোল পশ্চিমবাংলায় আদৌ ভালো না। বর্ডার এলাকায়, এটা সবাই জানেন, মানুষের উপরে বারে বারে অত্যাচার করেছে এবং বর্ডার সিকিউরিটি ফোর্স থাকা সত্ত্বেও তো রোজ পাচার হচ্ছে। তাহলে বিএসএফ পাচার ঠেকাতে পারেনি। আমরা কি বলছি, 15 কিলোমিটারের এখতিয়ারটাকে বাড়িয়ে 50 কিলোমিটার করা হলো কেন? বিশেষ করে তখন যখন গুজরাটের 80 কিলোমিটারটাকে কমিয়ে 50 কিলোমিটার করা হলো। গুজরাটে বিএসএফ এর এরিয়া কমানো হলো, আর বাংলার মতো জায়গাতে বিএসএফ এর এরিয়া বাড়ানো হবে কেন? এতে পশ্চিমবাংলার প্রায় 50% ঠিক মতো অঙ্ক করলে দেখা যাবে বিএসএফ এর এখতিয়ারভুক্ত হয়ে যাবে। কেন হবে? বিএসএফ এর জুরিসডিকশন বা এখতিয়ার 15 থেকে 50 কিলোমিটারের মতন একটা অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং সংসদীয় গণতন্ত্রের পক্ষে ভয়ানকভাবে ফেডারেল স্ট্রাকচারের বিরোধী সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু সোচ্চার নয়, চিঠি লিখেছেন, প্রতিনিধি দল পাঠাবেন বলে ঠিকও করেছিলেন। আমরা লোকসভায় তাকে একটা মেজর ইস্যু করব। গতবার আমরা পেগাসাসকে নিয়ে ভীষণ বড় ইস্যু করেছিলাম। একদম রাজ্যের ওপর প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ আইন শৃঙ্খলার প্রশ্নে এটা কিছুতেই হতে দেওয়া যাবে না এবং আমরা এটা বিন্দু মাত্র মানব না। সমস্ত বিরোধী দলগুলো মিলে দরকার হলে রাষ্ট্রপতির কাছ পর্যন্ত যেতে হবে। আমাদের মুখ্যমন্ত্রীর ব্যাপারে আমাদেরকে সচেতন করেছেন। লোকসভায় আমাদের তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল, রাজ্যসভায় সর্বত্র এর বিরুদ্ধে সোচ্চারে প্রতিবাদ করব। দুটি জেলাতে আমি এসপি ছিলাম, একটা মালদা, একটা নদিয়া, দুটোই বর্ডারিং বাংলাদেশ, এবং সেখানে আমার বিএসএফের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে। যেহেতু আমি এসপি ছিলাম, বিএসএফ আমার সঙ্গে ইন্টারাকশন করতো ডে টু ডে বেসিসে সব ব্যাপারে। বিএসএফের সঙ্গে আমাদের যে সংঘাত হয়নি এমন না, কিন্তু বিএসএফের সঙ্গে আমাদের কখনো আমরা স্ট্রেইন রিলেশনশিপ নিয়ে কাজ করিনি। কিন্তু এইটা আপনাকে বলছি যে ভারতবর্ষের যে এক্সিস্টিং যে স্ট্রাকচার বা সেট আছে বিএসএফ জুরিসডিকশনের, সেটা দেখবেন যে রাজস্থান, গুজরাট, পাঞ্জাবে একরকম, আমাদের বেঙ্গল, আসামে কিন্তু একরকম। তো মালদার ইংলিশ বাজার যেটা আপনার হেডকোয়ার্টার্স, সেখান থেকে বর্ডারের দূরত্ব হচ্ছে আপনার 20 কিলোমিটার, জাস্ট 20 কিলোমিটার। এবার ওরা যদি 50 কিলোমিটার যদি বিএসএফ নিয়ে নেয়, তাহলে কোথায় ঢুকবে সেটা ওরা এখনো জানে না। ল অ্যান্ড অর্ডার ফাংশনের ক্ষেত্রে যে কমপ্লেক্সিটি এবং জটিলতা দেখা দেবে, সেটা আনথিঙ্কেবল। যে সেন্ট্রাল গভর্নমেন্টের এই ধরনের নোটিফিকেশন বা এই ধরনের ইন্টেনশন প্রকাশ করার আগে স্টেট গভর্নমেন্টের সঙ্গে উইদাউট ফেল কথা বলা দরকার ছিল। বিএসএফ 1968 থেকে তাদের এই পাওয়ারটা কনফার করা হয়েছে। 68 মানে আজকে 2021, 2021 আর 68, ওদিকে 32 বছর আর এদিকে 21 বছর, তার মানে কি হলো 53 বছর। 53 বছরে যে 15 কিলোমিটার দেওয়া হয়েছিল বিএসএফকে, সেই 15 কিলোমিটারে কবার বিএসএফ তাদের নিজের ইমিডিয়েট জুরিসডিকশন, দ্যাট ইজ দ্য বর্ডার এরিয়া ছেড়ে তারা ফলো আপ করেছে। তার মানে এই রকম জায়গায় এখনো প্রয়োজন পড়েনি বলেই করেনি, হলে হয়তো করতো, আর করলেও খুব রেয়ারলি, মানে ওয়ান্স ইন এ ব্লু মুন যদি করেও থাকে। তাই যদি হবে, তাহলে সেটাকে 15 থেকে হঠাৎ 50 করার পেছনে কি সঙ্গত কারণ থাকতে পারে, এটা আমার বোধগম্য নয়। বিএসএফ যদি সীমান্তবর্তী অঞ্চলে সফলই হতো, তাহলে 50 কিলোমিটার অবধি তাদের আবার নতুন করে তাদের কর্মক্ষেত্রের পরিধি বাড়ানোর প্রয়োজন ছিল না। মানবাধিকারের প্রশ্নের ক্ষেত্রে একটা বড় জিজ্ঞাসার চিহ্ন তৈরি করলো। সাংবিধানিক ক্ষেত্রে পাবলিক অর্ডার হচ্ছে রাজ্য সরকারের বিষয়, কিন্তু দেশের সার্বভৌমত্ব বা অখণ্ডতার জন্য যে যে কার্যকলাপ, সেইগুলোর জন্য কেন্দ্রীয় সরকার পদক্ষেপ গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের সাথে কথা বলে নেওয়াটা সমীচীন, কিন্তু সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা এখানে নেই। কিন্তু রাজ্য এই প্রশ্নটা তুলতে পারে যে সীমান্ত রক্ষার ক্ষেত্রে বিএসএফ এর ব্যর্থতা প্রমাণিত হলো কিভাবে। Constitution is very clear. If there is a conflict between the central law, state law, এরা বলছেন যে আমরা করব,
তাহলে কিন্তু দ্য ইউনিয়ন ল অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিয়ন ল সেন্ট্রাল গভর্নমেন্টের সেটাই কিন্তু প্রিভেল করবে। আর স্টেট ল যদি পরে তৈরি করে পরে আসে তাহলে টু দ্য এক্সটেন্ট যে রিপাগনেন্ট হবে প্রেসিডেন্ট যদি অ্যাসেন্ট দেয় তাহলে টু দ্যাট এক্সটেন্ট এটা প্রিভেল করবে। অর্থাৎ রিপাগনেন্সি যেটা হচ্ছে তার খানিকটা রেমেডিয়াল মেজার প্রোভাইডেড প্রেসিডেন্ট গিভস কনসেন্ট। তার মানে এবারে যদি স্টেট গভর্নমেন্ট একটা আইন করে তাকে প্রেসিডেন্টের কাছে পাঠাতে হবে, কিন্তু প্রেসিডেন্ট অ্যাসেন্ট দেবেন কি না দেবেন তো পড়ে যায়, সেটা পড়ে যায়। সব মিলিয়ে বিএসএফ এর কাজের পরিসর বাড়ানোর মোদী সরকারের সিদ্ধান্ত নিয়ে তুঙ্গে উঠেছে তরজা। একইভাবে পুরভোটের দিনক্ষণ নিয়েও তৃণমূলের সঙ্গে বিরোধীদের তরজা সপ্তমে। 19শে ডিসেম্বর কলকাতার সঙ্গে হাওড়ায় হতে পারে পুরভোট, অর্থাৎ বড়দিনের আগে 2 পুরসভায় ভোট হলে হাতে আছে আর মাসখানিক সময়। ইতিমধ্যেই হুগলি নদীর 2 পাড়ের শহরের ভোট নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার হাওড়া, দক্ষিণ 24 পরগনার জেলা শাসক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন কমিশনের আধিকারিকরা। আমি দেবাংশুর কাছে যাব। দেবাংশু, বিজেপি 3টে জিনিস চাইছে। এক হচ্ছে ফেব্রুয়ারি মাসে সবকটা পুরসভায় একসঙ্গে ভোট করাতে হবে। 2 হচ্ছে 2011 বিধানসভা বা 2013 সালে মীরা পাণ্ডে যেভাবে ভোট পরিচালনা করেছিলেন সেভাবে যেন ভোট পরিচালিত হয়। এবং 3, যে ভোটে অশান্তির আশঙ্কা রয়েছে সেই জন্য কেন্দ্রীয় বাহিনী আনতে হবে এবং তাদের কার্যকরীভাবে ব্যবহার করতে হবে। তোমার প্রতিক্রিয়া? প্রথম কথা হচ্ছে বিজেপির এখনকার দাবি আর 6 মাসের দাবির মধ্যে এত আকাশ পাতাল পার্থক্য, মানুষ বুঝতে পারছে না কোন দাবিটা আসলে বিজেপি করছে। 6 মাস আগে আমরা যখন বারবার বলেছিলাম করোনা মধ্য গগনে, সেই সময় দাঁড়িয়ে 8 দফার নির্বাচন করবেন না, মানুষের প্রাণ সংশয় হবে, করোনা ছড়াবে, এত সিআরপিএফ আসছে, বিভিন্ন রাজ্য থেকে নেতারা আসছেন, এইদিক ওদিক ঘোরাফেরা, স্বাভাবিকভাবেই যেটা হওয়ার ছিল সেটাই হলো এবং কোভিড ছড়ালো। আজকের দিনে দাঁড়িয়ে যখন রাজ্য সরকার সেই পলিসিতে ধরুন নির্বাচন করার কথা চিন্তা ভাবনা করছে, তখন আবার বিজেপি বলছে সবটা একবারে করতে হবে। অর্থাৎ 6 মাস আগের আমার স্ট্যান্ড আর আজকের স্ট্যান্ডের মধ্যে পার্থক্য। 1, 2 হচ্ছে মানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো। সুমনদা, বিধানসভা নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছে, তৃণমূল 213, বিজেপি 77, ওদের 200 গল্পটা এদিকে ট্রান্সফার হয়ে গেছে। উপনির্বাচন হলো, তৃণমূল কংগ্রেস একটা সিটে 77, একটা সিটে 87% ভোট পেল এবং কেন্দ্রীয় বাহিনী কত পরিমাণ ছিল সেটা আপনারাই আপনাদের প্রতিবেদনে দেখিয়েছেন। নির্বাচনের দিন দাঁড়িয়ে প্রচুর সংখ্যক, প্রচুর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী উপনির্বাচনে কেন্দ্র করেছিল। 53 ছিল, তারপর 92 হলো। একদম, তো 92 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে 4টে সিটের উপনির্বাচন। তো আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি এই এক্সপেকটেশন করছে যে আবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলে তাদের ফলাফল বোধহয় ভালো হবে, কিন্তু আবার কেন্দ্রীয় বাহিনী কেন? আমরা বলছি 92, 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, দরকার হলে আমেরিকা থেকে ফোর্স আনুন, আমাদের আপত্তি নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে ভোটটা হওয়ার পরে আবার বলবেন না তো যে কেন্দ্রীয় বাহিনীকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করা হলো না, কেন্দ্রীয় বাহিনী কি করলো আমরা জানি না। আপনারা ঠিক যখন পুরভোটের বারবার দাবি তুলছিলেন, পুরভোট এক্ষুনি হোক, এই মুহূর্তে হোক, এই দাবি তুলছিলেন, আজকে বলছিলেন যে ডিসেম্বরে নয়, আমি বলছি শঙ্করবাবু ফেব্রুয়ারির দিকে ঠেলছেন। এর কারণ কি এই যে উপনির্বাচনের ধাক্কা সামলাতে আরো কয়েকটা সপ্তাহ বাড়তি লাগবে, ঘর গোছাতে সময় লাগবে? হাওড়া পৌরসভার মেয়াদ শেষ হয়েছে 2018 সালে। 2018 সাল থেকে না ছিল কোভিড, না ছিল কিছু। তাহলে আগে দেবাংশুদের বলতে হবে 2018 সালের নির্বাচন 2018 এবং 2019-এ কেন করা হলো না, অর্থাৎ কোন কারণে করা হলো না, এর জবাবদিহি আজকে করতে হবে। আজকে যে কথা বলা হয়েছে তৃণমূল এখানে 19-এ বিজেপি রেজাল্ট ভালো হয়েছিল, সেই জন্য কি পুরো ভোট এই আজকের এতদিন অবধি আটকে থেকে গেল? তখন তো সত্যি হাওড়ার 2018-র পরে কোভিড ছিল না দেবাংশু? ঠিক না, আমি এটা উত্তর দিই, তার আগে বলি এই নির্দিষ্ট 2018-র ইলেকশন কেন হলো না এই নিয়ে মনে হয় 5ম বা 6ষ্ঠ ডিবেট হচ্ছে আপনার এখানে, আমিও মনে হয় 3 নম্বর বার আসছি। তবে আমি উত্তরটা পাওয়া যায়নি। না, আমি যেটা বলতে চাইছি, আরে বলতে দিতে হবে, বলতে দিতে হবে দাদা, আপনি আমায় জিজ্ঞাসা করছেন, আমার নাম দেবাংশু ভট্টাচার্য, আমি তো বলি। এবার আমার বক্তব্যটা হচ্ছে 2018 সালে এই সময় দাঁড়িয়ে, আচ্ছা আপনি উত্তর শুনবেন না, শুনতে ভয় পাচ্ছেন, ভোটের ভয়, উত্তর শুনতে ভয়। শুনুন, 2018 সালে যে সময় দাঁড়িয়ে নির্বাচন হওয়ার কথা ছিল, তারপরে যখন ইলেকশনটা কোনো কারণে ডিলে হয়, সেই সময় দাঁড়িয়ে 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের ফলাফলের কোনো ব্যাপার ছিল না, কারণ 2020-তে কর্পোরেশন ইলেকশন হওয়ার কথা ছিল গোটা রাজ্য জুড়ে, যেটা 15 সালে হয়েছিল। মনে করে দেখুন যে সময় ভূমিকম্প হয়েছিল ভোট চলতে চলতে। তুমি বললে না কোনো কারণে, সেই কোন কারণে? কারণ স্বাভাবিকভাবেই একটা সরকার যখন নির্বাচন পরিচালনা করে, আচ্ছা আমাকে বলতে দেবেন তো, আমি আপনার কাছে আলাদা করে আসছি। আপনি শঙ্কর বাবু বলতে দিন, আপনি হেরে গেছেন তো বলতে দেবেন না? মানুষ চা খেতে খেতে ডিবেটটা শুনছে, চায়ের কাপটা হাত থেকে নড়ে যাক, চায় না, শুনুন না।
আমার বক্তব্যটা হচ্ছে 2018 সালে যখন পৌরসভা কর্পোরেশনের মেয়াদগুলো শেষ হলো, স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের কাছে এটা একটা প্রায়োরিটির ব্যাপার থাকতে পারে যে 2020 তে সমস্ত নির্বাচন একসঙ্গে ছিল সেই সময়। তিনি বলতে দেবেন না কাউকে, এবার আমিও বলতে না দিলে মানুষ আমাকে বদলাবে, আমি তো সেই জায়গায় নামবো না, আমার বলতে দিন। রাজ্য সরকারের কাছে সেই পারসেপশন হতেই পারে যে 2020 তে দাঁড়িয়ে যখন গোটা রাজ্যে ইলেকশন কন্ডাক্ট করতে এই শব্দ দূষণ আমি চলতে দিতে পারি। সোজাসুজি পঙ্কজদার কাছে যাবো। পঙ্কজদা, অর্থাৎ তদন্তের ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর কথা হচ্ছে, যে আপনি খানিকক্ষণ আগে বলছিলেন যে তদন্তের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা রাজ্য পুলিশের নেই, কেউ বলছেন সিবিআইয়ের আছে, আবার সিবিআই বা ইডির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। আবার উল্টো দিকে পঙ্কজদা এখন ভোট পরিচালনা নিয়েও কিন্তু সেই একই প্রশ্ন, যে কেন্দ্রীয় বাহিনীর ওপর ভরসা রাখবো না রাজ্য পুলিশের ওপর ভরসা রাখবো। প্রশ্নটা সেই ক্রেডিবিলিটি, সেই বিশ্বাসযোগ্যতা। পঙ্কজদা, আমি পলিটিক্যাল পণ্ডিত নই, কিন্তু আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, 117টা পৌরসভার ইলেকশনে বিজেপি কিচ্ছু করতে পারবে না, সিপিএম কংগ্রেসও কিছু করতে পারবে না। কারণ যেখানে একটা প্রধান বিরোধী দলের দুবারের রাজ্যপাল হওয়া একটা বিরাট শিক্ষিত একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যিনি এককালে বিজেপি দলের সভাপতি ছিলেন রাজ্যের, তিনি তার দলের সহসভাপতি সর্বভারতীয়কে অশিক্ষিত মূর্খ বলছেন, সেই দলের মনোবল কোন তলানিতে চলে যায় সেটা বোঝার ক্ষমতা তথাগত রায়দের নেই। কাজে এটা মহামূর্খ কালিদাসের দল, ওরা এমনিতেই ধ্বংস হবে। ঠিক আছে, আমি বলছি কি হবে সে তো একমাত্র মানুষ বলবে, সময় বলবে, আমরা দেখতে পাবো। কিন্তু পঙ্কজ, আমার প্রশ্নটা ছিল যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করা, কেন রাজ্য পুলিশের ওপর আস্থা নেই বিরোধী দলের? উত্তর দিচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে, দেখুন, আপনাকে আমি একটা ঘটনা বলছি, আমাকে 1 মিনিট সময় দেবেন, আমি উত্তর দেব। নিশ্চয়ই। আমি তখন নদিয়া জেলার এসপি, 2004 সালে তখন লোকসভা ইলেকশন হচ্ছে। একদিন আমার অফিসে নরেশ চাকি, আজকে বেঁচে নেই, এমএলএ ছিলেন বিজেপির, আপনার এই টিএমসি দলের নদিয়া জেলা সভাপতি, দলবল নিয়ে আমার কাছে এসে বললেন যে স্যার এখানে ইলেকশন হবে না। আমি বলি কেন ইলেকশন হবে না? বলে এখানে স্যার সব রিগিং হয়, সন্ত্রাস হয়, আমরা ইলেকশন ফাইট করব না। আমি ওনার থেকে তথ্যপত্র নিলাম, নিয়ে আমি দেখলাম, আমার ডিআইবি থেকে খবর নিয়ে জানলাম যে নবদ্বীপ লোকসভা কেন্দ্রে 7টা যে বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে 5টাই কংগ্রেসের এমএলএ, শিবদাস মুখার্জি, অজয় দে, শঙ্কর সিং, এরা যেতে। 2টো কেন্দ্রে সিপিএম যেতে, 5টা কেন্দ্রে কংগ্রেস যেতে, তাদের মার্জিন 5,000 6,000 করে 35,000। চাকদা কেন্দ্রে একটা কেন্দ্র থেকে সিপিএম যেতে 69,000 মার্জিনে। তো বলছে একটা কেন্দ্রে ওরা ব্যাপক সন্ত্রাস করে, এরিয়া ডোমিনেশন করে, অনেক আগে থেকে এরিয়া কন্ট্রোল করে, সেখানে কংগ্রেস শিশু। কাজে এই যে সায়েন্টিফিক রিগিং যে কথাটা বরুণ সেনগুপ্তরা বলতেন, চোখের সামনে আমি দেখে আমি কি করলাম আপনাকে বলছি, যারা মাস্টার মাইন্ড ছিল সন্ত্রাসের, তাদেরকে আমি, বিশ্বাস করবেন না, আমি বাচ্চা ওসিদের দিয়ে তাদের এমন কন্ট্রোল করেছিলাম। আমি নাম করে দিচ্ছি আপনাকে, অলোকেশ দাস, সেবার এমপি হয়েছিলেন নবদ্বীপ কেন্দ্রে, তার মার্জিনে উনি আগে জিততেন অনিল বিশ্বাসের টাইমে 1,08,000 ভোটে। আমার টাইমে অলোকেশ দাস জিতলেন 7,062 ভোটে। দ্যাট ওয়াজ দ্য রিজন, দ্যাট ওয়াজ দ্য রেজাল্ট। ওই সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় ফোর্স, রাজ্যের ফোর্স কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে এসপির ইন্টিগ্রিটি, ফ্যাক্টর হচ্ছে ওসিদের ইন্টিগ্রিটি অ্যান্ড পারফরমেন্স। সেটা এই রাজ্যে নেই, এই রাজ্যে হবে না। অর্থাৎ পঙ্কজদা, আপনি বলছেন যে রাজ্য পুলিশ যদি তার কাঠামোর ওপর দাঁড়িয়ে তার সিট দ্বারা সোজা করে ভোট পরিচালনা করতে চায়, তাহলে কেন্দ্রীয় বাহিনীর দরকার হয় না, প্রয়োজন হয় না। 2 পুরসভার ভোট নিয়ে কমিশনের তৎপরতা শুরু হলেও এখনো স্পষ্ট নয় 110টি মেয়াদ উত্তীর্ণ পুরসভার ভোটের ভবিষ্যৎ। তৃণমূল বুঝিয়ে দিয়েছে তারা পুরো ভোটের জন্য তৈরি। আমরা তো ইলেকশনের জন্যে প্রস্তুত হই না, সারা বছর মানুষের পাশে থাকি, সারা বছর মানুষকে সেবা করি, সারা বছর মানুষের কি দরকার, কি প্রয়োজনের জন্য থাকি। সুতরাং আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সবসময় নির্বাচনের প্রস্তুত। তার কারণ ভালো ছেলেরা পরীক্ষার সময় পড়ে না, সারা বছর পড়ে। সেরকম তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের সাথে থাকে, সেই জন্য সবসময় আমরা প্রস্তুত। পাল্টা বিজেপির দাবি শুধু কলকাতা হাওড়া নয়, রাজ্যে বকেয়া শতাধিক পুরসভার ভোট একসঙ্গে করা হোক। এই দাবিতে আদালতে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে। অন্যান্য ডিউ কর্পোরেশনগুলো নির্বাচন হচ্ছে না, মিউনিসিপ্যালিটি নির্বাচন হচ্ছে না, হঠাৎ রাতারাতি এই দুটোকে কেন করিয়ে নেবার জন্য এত তড়িঘড়ি প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস? প্রথমে তো আমরা এই নিয়ে আলোচনা চাইব। ছোট ছোট মিউনিসিপ্যালিটি, 120টা মিউনিসিপ্যালিটি, তাহলে মিউনিসিপ্যালিটি
যে মানুষজন বাস করেন তাদের নাগরিক অধিকার, নাগরিক সুরক্ষার ব্যবস্থাটার থেকে কলকাতার মানুষ কিংবা হাওড়ার মানুষেরটা অধিক গুরুত্বপূর্ণ? এর উত্তর কে দেবে? অন্যদিকে বাম কংগ্রেসের প্রশ্ন, পুরো ভোটে মানুষ অবাধে ভোট দিতে পারবে তো? সন্ত্রাসের আবহে পুরো ভোট হবে না তো? 112টা পৌরসভায় ভোট ডিউ, এবং সবটা যে কোভিডের জন্য তা না। 2020 এপ্রিলের আগে অনেকগুলো পৌরসভার নির্বাচন ডিউ হয়ে গেছে, সেগুলো নির্বাচন করার না কেন? উনি হেরে গেছেন ভোটে, কিন্তু মুখ্যমন্ত্রী থাকতে হবে বলে উপনির্বাচন করতে হবে। তার জন্য দিল্লিতে উনি নিজে চলে যাচ্ছেন, এমপিদের দিয়ে নির্বাচন কমিশনে পাঠাচ্ছেন, প্রধানমন্ত্রীর কাছে পাঠাচ্ছেন, আর নিজের রাজ্যে পৌরসভার ভোট করেন না কেন? দুটো, বাকিগুলোতে না কেন? আমাদের দাবি তো করেও তো কিছু লাভ নেই, কারণ আমি খুবই ভালো করে জানি, বহু বছর ধরে ইলেকশন করছি। সেন্ট্রাল ইলেকশন কমিশন আর স্টেট ইলেকশন কমিশন অন্তর্ধর্মের অনেক তফাৎ। স্টেট ইলেকশন কমিশন টোটালি কন্ট্রোল বাই দি স্টেট গভর্নমেন্ট। রাজ্যের পুলিশ করবে, রাজ্যের ইলেকশন কমিশন করবে, ভোটের নামে কি হবে সেটা বাংলার মানুষ যদি প্রতিরোধ করতে পারে, কলকাতার মানুষ বা হাওড়ার মানুষ, তাহলে ভোটের চেহারা একরকম হবে। প্রতিরোধ করতে না পারেন তাহলে পরে আগেও যা হয়েছে এবারও তাই। 2013 সালের পুরো ভোটে বামেদের থেকে হাওড়া পুরসভা ছিনিয়ে নেয় তৃণমূল। 2018 সালের 10ই ডিসেম্বর হাওড়া পুরসভায় তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। তারপর প্রায় 3 বছর প্রশাসক বসিয়ে পুরসভার কাজ চলছে। উত্তর হাওড়া, দক্ষিণ হাওড়া, মধ্য হাওড়া এবং শিবপুরের একাংশ নিয়ে গঠিত হাওড়া পুরসভা। 4টি বিধানসভাতেই এবার জিতেছে তৃণমূল। বিধানসভা ভোটের নিরিখে হাওড়া পুর এলাকার 39টি ওয়ার্ডে লিড পায় শাসক দল। বিজেপি এগিয়ে ছিল 11টি ওয়ার্ডে। অন্যদিকে বালি বিধানসভার বড় অংশ জুড়ে বালি পুরসভা। 2015 সালে পুরো ভোটে সিপিএম এর থেকে বালি পুরসভা ছিনিয়ে নেয় তৃণমূল। বিধানসভা ভোটেও বালি ছিল তৃণমূলের দখলে। বিধানসভা ভোটের নিরিখে বালি পুরসভার 16টি ওয়ার্ডের মধ্যে 10টিতে এগিয়েছিল তৃণমূল। বিজেপি লিড পায় 6টি ওয়ার্ডে। রাজ্যে মোট 112টি পুরসভায় ভোট বাকি রয়েছে। ডিসেম্বরে কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট হতে পারে। তারপর বাকি পুরসভাগুলিতে 2-3 দফায় ভোট হতে পারে। সুমনবাবু, এখানে একটা কথা বলি, আমি বিভিন্ন রাজনৈতিক দলের ওই দিলীপবাবুদের কথা শুনছিলাম, অরাজনৈতিক ব্যক্তিত্ব। তার কারণ হচ্ছে বিধানসভা এবং লোকসভার ইস্যুগুলো আলাদা, আর পৌরসভার ভোটটা কমপ্লিটলি অন্য ব্যাপারের ওপরে হয়। দেখুন, আমার দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতা, একটা দেখবেন আপনি খেয়াল করে, পশ্চিমবাংলায় বিধানসভা বা লোকসভায় কোনো নির্দল প্রার্থী জেতে না, কিন্তু পৌরসভাগুলো বা পঞ্চায়েতে বহু নির্দল প্রার্থী জেতে। তার কারণ হচ্ছে জায়গাটা ছোট, ভোটার কম, এলাকায় সেই মানুষটার জনপ্রিয়তা কতটা, গ্রহণযোগ্যতা কতটা, এটা মানুষের ওপর নির্ভর করে। ইস্যুটাও আলাদা। সুতরাং আমি আপনাকে একটা কথা এখানে বলি, 2020 আলাদা, কিন্তু অনেক সময় ধরুন পঞ্চায়েত ভোটে বিরোধীরা প্রার্থী দিতে পারে না। শুধু তৃণমূল আমলে নয়, বাম আমলের একাধিক পরিসংখ্যান এই মুহূর্তে আপনার সামনে রাখতে পারি, যেখানে অনেক সময় তৃণমূল স্তরে বিরোধীদের প্রার্থী পাওয়া যায় না। শুনুন, এটাও আবার আপনি দেখবেন যে ওই পঞ্চায়েত ভোটেই কিন্তু বহু নির্দল প্রার্থী যেতেন, এবং তারা কংগ্রেস, তৃণমূল, বিজেপি সবাইকে হারিয়ে যেতেন। কি করে যেতেন? সময় উত্তর দিন তো আমার। তার কারণ তার গ্রহণযোগ্য। এখনো আজকের ভোটের একটা পয়েন্ট ছোঁয়া হয়নি। হ্যাঁ, সৌম্যবাবু দ্রুত। সমীরদার মানে বয়স হচ্ছে, একটু স্মৃতিবিভ্রম হচ্ছে। 2018 সালটা তো এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না সমীরদা। আপনাদের যুবরাজ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনস্টিটিউয়েন্সিতে 99% প্রায় বিরোধী শূন্য করা হয়েছিল। বিরোধী শূন্য না, আপনি জানেন না, আপনি জানেন না, আপনি জানেন না, আপনি জানেন না। পুরো ভোটের দিনক্ষণ নিয়ে রাজনৈতিক তরজার মধ্যে হাওড়া থেকে ফের আলাদা করা হলো বালি পুরসভাকে। বিরোধী শূন্য বিধানসভায় পাশ হলো প্রস্তাব। করোনা আবহে দীর্ঘদিন থমকে থাকার পর অবশেষে পুরো ভোট শুরু হতে চলেছে বঙ্গে। সূত্রের খবর, 19শে ডিসেম্বর একসঙ্গে ভোট হবে কলকাতা, হাওড়ায়। এই নিয়ে দ্রুত বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য নির্বাচন কমিশন। আর তার মাসখানেক আগেই গঙ্গাপাড়ের 2 পুরসভাকে পৃথক করার সিদ্ধান্তে পড়ল শিলমোহর। তবে হাওড়ার বালি পুরসভাকে আগের অবস্থায় ফেরানোর সলতে পাকানোর কাজ শুরু হয় কয়েক মাস আগেই। গত জানুয়ারি মাসে রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই বালিকে আলাদা করার সিদ্ধান্ত গৃহীত হয়। শুক্রবার বিধানসভায় প্রস্তাব পেশ করে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, একসময় হাওড়া পুরসভার সঙ্গে বালি পুরসভাকে যুক্ত করা হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বোঝা গেছে যে মাইক্রো লেভেলে নাগরিক পরিষেবা পৌঁছে দিতে গেলে বালিকে আলাদা করা দরকার। তাই চলতি বছরের শুরুতেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছিল। এরপরই বিরোধী শূন্য বিধানসভায় পাশ হয়ে গেল সরকারের আনা প্রস্তাব। উন্নয়ন হয়েছে,
কিন্তু আরও মাইক্রো লেভেলে উন্নয়ন পৌঁছানোর জন্য, যেটা হয়েছে জনসংখ্যা অনেক বেড়েছে এবং হাওড়া যেহেতু বালি থেকে অনেকটা দূরে, সেহেতু এই সিদ্ধান্তটা নেওয়া। এবং আপনারা জানেন যে যখন আমরা কোনো ছবি দেখি, কোনো এক্সিবিশনে মুগ্ধ হই, কোনো সুন্দর ছবি দেখি, তখন আমরা একবারও ভেবে দেখি না সেই ছবিটি আঁকতে গিয়ে শিল্পী কতবার মুছেছেন। সুতরাং এই ভাঙা গড়া ট্রায়াল অ্যান্ড এরার মেথড করতে হয় শ্রেষ্ঠ জিনিসটিকে বের করে আনার জন্যে এবং শ্রেষ্ঠতম নাগরিক পরিষেবা দেওয়ার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া। রাজনৈতিক বিতর্ক চলতেই পারে, কিন্তু আমাদের সরকার, মামাটি মানুষের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে একটাই মাপকাঠি দেখেন যে মানুষের মঙ্গল সাধন, মানুষের কিছু ভালো হবে, এবং সেটা ভেবেই তিনি মানুষের কথা শুনে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং আমার সম্পূর্ণ আস্থা আছে এবং সমর্থন আছে এই সিদ্ধান্তে। 2015 সালে হাওড়ার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল বালি পুরসভাকে। সংযুক্তিকরণের ফলে হাওড়ার 50টি ওয়ার্ডের সঙ্গে জুড়ে গিয়েছিল বালি 16টি ওয়ার্ড। ফলে হাওড়া পুরসভায় তখন ওয়ার্ড সংখ্যা বেড়ে হয়েছিল 66। এদিন বিধানসভায় বিল পাশ হওয়ায় ফের আগের অবস্থায় ফিরতে চলেছে হাওড়া আর বালি। সরকারের আনা প্রস্তাবের পক্ষে বলতে গিয়ে এদিন বিরোধীদেরও নিশানা করেন পুরমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, যারা এখন বিরোধিতা করছেন তারা তখন বিরোধিতা করেননি। শুধু জনসংখ্যার নিরিখে নয়, ভৌগোলিকভাবেও বালি ও হাওড়ার মধ্যে জটিলতা আছে। সেই রাস্তাকে মসৃণ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাল্টা পুরো ভোটের মুখে হাওড়া থেকে ফের একবার বালিকে আলাদা করার তৃণমূল সরকারের সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিচ্ছে বিরোধীরা। আমরা মনে করেছিলাম রাজনৈতিক স্বার্থে ওটাকে এক করা হয়েছিল, এখন দেখছি অসুবিধা হচ্ছে, তাই রাজনৈতিক স্বার্থে ওটাকে আলাদা করা হচ্ছে। যখন বালি এর সঙ্গে যুক্ত করা হয়েছিল আমরা এর বিরোধিতা করেছিলাম। বিধানসভায় আমাদের যারা এমএলএ তারা বিরোধিতা করেছিলেন। জবরদস্তি বালিকে সেই সময় ঢোকানো হয়েছিল। ভুল যদি সংশোধন করে নেয় তো ভালো কথা, কিন্তু কেন ঢুকিয়েছিলেন? আসলে তখন ওদের হিসেব ছিল বোধহয় বালি ঢোকালে একটু সুবিধা হবে। এটা তো ওদের নিজেদের সুবিধার জন্য করেছে, যেদিন সুবিধা ছিল সেদিন এক করেছেন। কেন এক করেছেন তারও কোনো উত্তর নেই, আর কেন আলাদা করলেন তারও কোনো উত্তর। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, 2 পুরসভা আগের অবস্থানে ফিরে যাওয়ায় নতুন করে ওয়ার্ড বিন্যাস করে ভোট হবে হাওড়ায়। বাংলায় যখন পুরো ভোটের প্রস্তুতি তুঙ্গে, তখন বছর ঘুরলেই লোকসভা সিটের নিরিখে দেশের সবচেয়ে বড় রাজ্যে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। উত্তরপ্রদেশ ধরে রাখতে ইতিমধ্যেই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ। জনতার মন জয় করতে ভোটমুখী উত্তরপ্রদেশে একের পর এক উন্নয়নমূলক কর্মসূচির ঘোষণা করে চলেছেন প্রধানমন্ত্রী, যিনি এই উত্তরপ্রদেশেরই বারাণসীর সাংসদ। উল্টো দিকে লোকসভায় মুখ থুবড়ে পড়ার পর এবার বিধানসভায় বিজেপির থেকে উত্তরপ্রদেশ ছিনিয়ে নিতে ময়দানে নেমে পড়েছেন অখিলেশ যাদব। একের পর এক হারে বিদ্ধ হওয়ার পর উত্তরপ্রদেশে তলানিতে পৌঁছে যাওয়া কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীকে সামনে রেখে লড়াইয়ে নেমেছে। প্রচারে নেমে যোগীর মুখে যখন ফের উঠে আসছে সেই কবরস্থানের প্রসঙ্গ, তখন অখিলেশের মুখে জিন্না, প্রিয়াঙ্কা গান্ধীর হাতিয়ার, মহিলাদের হাতে আরো বেশি করে ক্ষমতা তুলে দেওয়ার স্লোগান। আর প্রথমবার উত্তরপ্রদেশে ভোটে নামার আগে অরবিন্দ কেজরিওয়ালের মুখে রাম নাম। আর কথায় বলে, উত্তরপ্রদেশ যার, দিল্লির তখ্ত তার। কি হতে পারে দেশের সবচেয়ে বড় রাজ্যের বিধানসভা ভোটে? তার আভাস পেতেই সমীক্ষা চালিয়েছে সমীক্ষক সংস্থা সি ভোটার। উত্তরপ্রদেশে বিধানসভা আসন সবচেয়ে বেশি, 403টি, অর্থাৎ ম্যাজিক ফিগার 202। সি ভোটারের সমীক্ষা বলছে, উত্তরপ্রদেশে 213 থেকে 221টি আসন পেয়ে ফের ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি। 152 থেকে 160টি আসনে জয়লাভ করে দ্বিতীয় স্থানে থাকার সম্ভাবনা রয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। মায়াবতীর বহুজন সমাজ পার্টি পেতে পারে 16 থেকে 20টি আসন, কংগ্রেস 6 থেকে 10টি এবং অন্যরা 2 থেকে 6টি আসন পেতে পারে। কোন দল কত শতাংশ ভোট পেতে পারে তারও সমীক্ষা চালিয়েছে সি ভোটার। সমীক্ষায় দেখা গেছে, উত্তরপ্রদেশে বিজেপির ঝুলিতে যেতে পারে প্রায় 41% ভোট, সমাজবাদী পার্টি 31% ভোট পেতে পারে, 15% ভোট পেতে পারে বিএসপি, কংগ্রেস 9% এবং অন্যরা 4% ভোট পেতে পারে উত্তরপ্রদেশে। অর্থাৎ সমীক্ষার ফল অনুযায়ী গত বিধানসভা ভোটে উত্তরপ্রদেশে যে বিপুল সাফল্যের মুখ দেখেছিলেন মোদী যোগী, এবার তা না মিলতেও পারে। আবার কড়া লড়াইয়ের পরও এবার ক্ষমতা থেকে দূরে থাকতে হতে পারে অখিলেশের সমাজবাদী পার্টিকে। 9 অক্টোবর থেকে 11 নভেম্বরের মধ্যে 5 রাজ্যের 1,07,000-এর বেশি ভোটারের সঙ্গে কথা বলে এই সমীক্ষা করছে সি ভোটার। সমীক্ষায় নেওয়া হয়েছে ক্যাটি পদ্ধতির সাহায্য। মার্জিন অফ এরর +- 3% থেকে 5%। বছর ঘুরলেই যে 5 রাজ্যের বিধানসভা নির্বাচন, তার মধ্যে রয়েছে পশ্চিমে আরব সাগরের উপকূলবর্তী রাজ্য গোয়াও। বঙ্গজয়ের হ্যাট্রিকের পর সম্প্রতি গোয়াতেও রাজনৈতিক তৎপরতা বাড়িয়েছে এ রাজ্যের শাসক দল তৃণমূল। কিন্তু গোয়ার মানুষ কি বলছেন? গোয়ানিজরা কাকে চাইছেন, কাকেই বা চাইছেন না, তা নিয়ে সমীক্ষা চালিয়েছে সি ভোটার। গোয়ায় মোট বিধানসভা আসন 40টি, ম্যাজিক ফিগার 21,
সি ভোটারের সমীক্ষা অনুযায়ী গোয়ায় 19 থেকে 23টি আসন পেয়ে ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি। কংগ্রেস গোয়ায় পেতে পারে 2 থেকে 6টি আসন। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি গোয়ায় 3 থেকে 7টি আসন পেতে পারে। 8 থেকে 12টি আসন যেতে পারে অন্যদের ঝুলিতে। ভোট শতাংশের হিসেবে দেখলে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বিজেপি গোয়ায় প্রায় 36% ভোট পেতে পারে। কংগ্রেস পেতে পারে প্রায় 19% ভোট। আম আদমি পার্টি পেতে পারে 23% ভোট। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 22% ভোট। সম্প্রতি গোয়ার প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালিইরোকে দলে টেনেছে তৃণমূল। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও গোয়া সফরে গেছেন। এখন প্রশ্ন হলো, লুইজিনহো ফালিইরো কি পারবেন গোয়ায় তৃণমূলকে এবার সাফল্য এনে দিতে? সি ভোটারের সমীক্ষা বলছে, গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা প্রমোদ সাওয়ন্তকে ফের মুখ্যমন্ত্রী দেখতে চান প্রায় 30% ভোটার। আম আদমি পার্টি এখনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করলেও তাদের তরফে কাউকে গোয়ার মুখ্যমন্ত্রী দেখতে চান 19%। তৃতীয় স্থানে রয়েছে বিজেপির বিশ্বজিৎ রানে 15%। চতুর্থ স্থানে রয়েছেন কংগ্রেসের দিগম্বর কামত 7%। অষ্টম স্থানে রয়েছে তৃণমূলের লুইজিনহো ফালিইরো। তাকে গোয়ার মুখ্যমন্ত্রী পদে দেখতে চান 3% ভোটার। 9 অক্টোবর থেকে 11 নভেম্বরের মধ্যে 5 রাজ্যের 1,07,000-এর বেশি ভোটারের সঙ্গে কথা বলে এই সমীক্ষা করা হয়েছে। সমীক্ষায় নেওয়া হয়েছে ক্যাটি পদ্ধতির সাহায্য। মার্জিন অফ এরর প্লাস মাইনাস 3% থেকে 5%। সেখানে মোট আসন 60টি, ম্যাজিক ফিগার 31টি। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী মণিপুরে 25 থেকে 29টি আসন পেয়ে বৃহত্তম দল হিসেবে উঠে আসতে পারে বিজেপি। তাদের প্রাপ্ত ভোটের হার হতে পারে প্রায় 39%। কংগ্রেস পেতে পারে 20 থেকে 24টি আসন এবং 33% ভোট। নাগা পিপলস ফ্রন্ট বা এনপিএফ পেতে পারে 4 থেকে 8টি আসন এবং 9% ভোট। অন্যান্যদের ঝুলিতে 3 থেকে 7টি আসন এবং 19% ভোট যেতে পারে। অর্থাৎ মণিপুরেও বিজেপি কংগ্রেসের মধ্যে জোর লড়াইয়ের সম্ভাবনা। এখানেও কি ভোট কাটাকাটি সুবিধে পাবে বিজেপি? তার উত্তর মিলবে আগামী বছর ভোটের ফলাফলে। অন্যান্য রাজ্যে যখন ক্ষমতা ধরে রাখতে ঝাঁপিয়েছে বিজেপি, তখন বাংলায় ক্ষমতা দখলের চেষ্টা ধাক্কা খাওয়ার পর থেকে বিজেপির অন্দরে কোন্দল থামছে না। বৃহস্পতিবার বিজেপি ছাড়ার ঘোষণা করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এরপরই টুইটে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে আক্রমণ শানান রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। এরই সঙ্গে বিধানসভা ভোটের মুখে বিজেপিতে যোগ দেওয়া শ্রাবন্তীরও কড়া সমালোচনা করেন তিনি। সেই সঙ্গে একটি চাঞ্চল্যকর অভিযোগও করেন। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের সম্বন্ধে কতটা উপলব্ধি আছে আমার খুব পরিষ্কার ধারণা আছে। সে উপলব্ধিটা জিরো। শ্রাবন্তী চট্টোপাধ্যায় নিজের কাজটা, নিজের স্বার্থটা খুব ভালো বোঝেন, সেই জন্য বিজেপিতে এসেছিলেন। যা স্বার্থ উসুল করে নিয়েছেন, প্রচুর টাকা নিয়েছেন, সেই সঙ্গে মদন মিত্রর সঙ্গে জলকেলি নৌকাবিহার ইত্যাদি করেছেন, করে সময় হয়ে গেছে চলে গেছেন। আরও আগে গেলে বিজেপির খানিকটা উপকার হতো, বিজেপির ঘাট থেকে ভূত নামলো আর কি। আর অভিনেত্রীর বিরুদ্ধে টাকা নেওয়ার তথাগত রায়ের এই অভিযোগই
বঙ্গ রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। বিন্দুমাত্র দেরি না করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইট করে বলেছেন, শ্রাবন্তী ইস্যুতে তথাগত রায় বলেছেন, ভোটের আগে অনেককে দলে নিতে অপরিসীম টাকা ব্যবহার করেছিল বিজেপির কিছু নেতা। অবিলম্বে ইডি এবং সিবিআই তদন্ত চাই। বিজেপির প্রাক্তন সভাপতি, প্রাক্তন রাজ্যপাল বর্ষিয়ান নেতা যখন অপরিসীম টাকা লেনদেনের কথা বলেছেন, তখন পিএমএলএ অনুযায়ীও তদন্ত হোক। যদিও তথাগত রায় লাগাতার আক্রমণের মুখে চরম অস্বস্তিতে পড়ল, বিজেপি এই নিয়ে কিছু বলতে নারাজ। পার্টিতে কার গুরুত্ব আছে, পার্টির কে পদাধিকারী, নীতি কে বানাচ্ছে তার উপর নির্ভর করছে। পদাধিকারী হিসাবে থেকে এই ধরনের ইনডিসিপ্লিন কাজ করলে তাকে পদ থেকে মুক্ত করবে, যারা কোনো কিছুতে নেই তাদের কোথায় মুক্ত করবে। পার্টি যারা ডিসিশন নিয়েছে ওটা ঠিক। তথাগত রায় আমাদের দলে কেউ নয়, এই মুহূর্তে উনি আমাদের দলের কোনো দায়িত্ব নেই। ওনার বক্তব্যটাকে যদি উনি দলের বলছেন কি উনি দলের লোক আছেন, তাহলে এটাকে আমরা বলবো কি দল বিরোধী কথা উনি বলছেন, কেন উনি আমাদের দলে নেই। সে আমাদের দলে নেই তো আমরা শাস্তি কি দেব? মানুষ তো যারা বিজেপি কর্মী আছে তারা ওনাকে শাস্তি দিচ্ছে, কেউ মানে তার বাড়ির সামনে কেউ যায়ও না। বৃহস্পতিবার শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিজেপি ছাড়ার ঘোষণা করা মাত্রই ভোটের মুখে শ্রাবন্তীর বিজেপিতে যোগদানের ছবি সহ একটি টুইটকে শেয়ার করে তথাগত রায় লিখেছিলেন, আমাদের এক পুরনো কর্মী দিন দুয়েক আগে লিখেছিলেন উনি জয়নগরে সভা পরিচালনা করছিলেন। কৈলাস বিজয়বর্গীয় শ্রাবন্তী সম্বন্ধে বলছিলেন ওর মুখ দিয়ে প্রায় লালা ঝরছিল। এইসব নেতার হাতে বিজেপির প্রার্থী চয়নের ভার ছিল। এরপরে পশ্চিমবঙ্গে বিজেপির যে এই অবস্থা হবে, এ আর বিচিত্র কি? এর কিছুক্ষণ পর ফের শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের ছবি সহ অন্যের করা টুইট রিটুইট করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সেখানে লেখা ছিল, শ্রাবন্তী কি বলল সেটা গুরুত্বপূর্ণ নয়, কৈলাস বিজয়বর্গীয়র হাসিটা লক্ষণীয়। এরপরই যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ কটাক্ষের সুরে বলেন, কোনো মহিলার পক্ষেই বিজেপিতে থাকা সম্ভব নয়। এটা তো সত্যি যে বিজেপিতে মহিলাদের পক্ষে থাকা খুবই কঠিন। এটা আমি বলছি না, এটা বিজেপির যারা সিনিয়র লিডার্স আছে, যারা এমনি কর্মীরা রয়েছেন, তারা নিজেরা বলছেন। অত্যন্ত কড়া ভাষায় সায়নীকে পাল্টা জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। সায়নী ঘোষ নিজেকে কি মনে করেন? নিজেকে পুরুষ মনে করেন নাকি উনি? আমাদের 4-5জনকে রাজ্যপাল করেছি আমরা, মহিলা সারা দেশে। দেখুন, প্রথম বিদেশ মন্ত্রী, প্রথম প্রতিরক্ষা মন্ত্রী মহিলা হয়েছেন। কেউ কল্পনা করতে পারছে? ওনারা যাকে মহিলা ভাবেন, নেতৃত্ব তো নিজেকে মহিলা ভাবেন না। টিএমসিতে একজনই পুরুষ আছেন, বাকি সবাই মহিলা। সব মিলিয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দলত্যাগে বিজেপির রাজনৈতিক ক্ষতি কতটা হলো তা নিয়ে নানা জনের নানা যুক্তি থাকলেও বিতর্ক কিন্তু থামছে না। এবিপি আনন্দ।